জি 24 ঘন্টায় জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। গত দুদিনে কাশ্মীরে হাফ ডজন জঙ্গি নিকেশ করেছি আমরা। গত মঙ্গলবার সোপিয়ারে নিহত 3 লস্কর জঙ্গি, আর আজ পুলওয়ামা ত্রালে 3 জৈশ জঙ্গি। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই জঙ্গিরা যেন রক্ত বীজের মতো, এদের মারা হয় আবার নতুন তৈরি হয়, এক অনন্ত লড়াই যেন। আচ্ছা, এর কি কোনো শেষ নেই? না, কোনো শেষ নেই। এভাবেই মারতে হবে, এভাবে আমাদেরও হয়তো মরতে হতে পারে। মারা আর মরা, এর ফাঁকে রয়েছে ব্যবসা, মুনাফা, অস্ত্র ব্যবসা, জঙ্গিবাদের ব্যবসা, যে খেলা গোটা বিশ্ব জুড়ে। এর কোনো শেষ নেই, অনন্ত ইনফিনিটি লুপের মতো চলতেই থাকবে, চলতেই থাকবে। এভাবেই টিকে থাকতে হবে আমাদের। কিন্তু কেন কেন এটাকে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত লড়াই বলছি? আজ স্পেশাল 24-এ সেটাই বুঝে নেব আমরা, জানবো সন্ত্রাসের অনন্ত লড়াই কেন, কি রকম। যে কোনো পণ্যের উৎপাদন যদি থাকে, ব্যবহার থাকতেই হবে। অস্ত্র ব্যবসা এমন ভয়ঙ্কর ব্যবসা যে তার প্রোডাকশনের ইউসেজের জন্য গোটা বিশ্বের জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপ পাল্টে যেতে থাকে, পাল্টানো হয়। এটা আজকের নয়, ইতিহাস পরীক্ষিত সত্য। বিশ্বে মিলিটারি খাতে খরচ প্রায় $3 ট্রিলিয়ন। 2023-এ বিশ্বের টপ 100 অস্ত্র কোম্পানিগুলির ব্যবসা ছিল $632 বিলিয়ন। এবারে ভাবুন, এই বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কে আর খাটের তলায় রাখতে চায়? অস্ত্র ব্যবহার করলেই চাহিদা বাড়ে, আর অস্ত্রের ব্যবহার যুদ্ধে, হিংসায়, রক্ত হিংসার এই ব্যবসায় সামিল বিশ্বের সব দেশ। আমাদের মতো চুনোপুটিরাই শান্তি চায় হয়তো, বাকিরা শান্তির আড়ালে করে অশান্তির ব্যবসা। জানি না, এটাই হয়তো বিশ্বের নিয়ম। লকহিড মার্টিন, RTX, নর্থরপ গ্রামম্যান, বোয়িং, জেনারেল ডাইনামিক্স, বিশ্বের টপ মোস্ট আর্মস কোম্পানি। সব দেশেরই এই অস্ত্র কোম্পানি অস্ত্রের ঝুলি নিয়ে বসে থাকে বেচবে বলে। ভারতেরও ভারত ইলেকট্রনিক্স সহ একাধিক এরকম সংস্থা রয়েছে। এই অস্ত্র কারবারের জাল গোটা বিশ্বে ছড়িয়ে, যার পরতে পরতে রহস্য, গোপন চুক্তি। অস্ত্র ব্যবসা টিকবে তখনই যখন হিংসা হবে, যুদ্ধ হবে। তাই শান্তি নয়, যুদ্ধ চায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে ঢেলে অস্ত্র দিয়েছে একাধিক দেশ। কমপক্ষে 35টি দেশ অস্ত্র ঢেলেছে ইউক্রেনে। সম্প্রতি একটা উদাহরণ দিই। সৌদি সফরে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট কম, ব্যবসায়ী বেশি। $140 কোটি অস্ত্র সৌদিকে বিক্রির চুক্তিতে সই করিয়ে নিয়েছেন ট্রাম্প। ভারত পাক সংঘর্ষের সময় নয়াদিল্লি কিভাবে ফ্রান্সের সঙ্গে আরও 26টি রাফাল কেনার জন্য 63,000 কোটির চুক্তি করে ফেলল, তাও আমরা দেখলাম। এ বাজার বিপুল, বিশাল। ভারত পাক সংঘর্ষের আবহে ডাসল্ট এভিয়েশনের শেয়ার দর লাফিয়ে বেড়েছে। SIPRI ফ্যাক্ট শিটের তথ্য অনুযায়ী গত 10 বছরে ইউরোপের দেশগুলোতে অস্ত্র বিক্রি বেড়েছে 47%। শুধু ইউরোপীয় দেশগুলির ক্ষেত্রে গত 4 বছরে এই বিক্রি বেড়েছে 155%। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র বিক্রেতা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, এরপরেই রয়েছে রাশিয়া, ফ্রান্স, চীন, জার্মানি। অস্ত্র বিক্রি শুধু নয়, বেড়েছে অস্ত্র কেনাও। অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল। অস্ত্র আমদানির ক্ষেত্রে বিশ্বের প্রথম 10টি দেশ হলো ইউক্রেন, ভারত, কাতার, সৌদি আরব, পাকিস্তান, জাপান, অস্ট্রেলিয়া, ইজিপ্ট, আমেরিকা, কুয়েত। যুদ্ধ, অশান্তি থেমে গেলে এসব অস্ত্রের হবেটা কি? বিশ্বের অস্ত্র আমদানির 4.6% পাকিস্তানের দখলে। চীন, নেদারল্যান্ডস ও তুরস্ক পাকিস্তানের মূল অস্ত্রদাতা। ইউক্রেনের কাছে অস্ত্র বেচেছে পাকিস্তান। বিশ্লেষকদের একাংশের মতে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের লোন প্রাপ্তিতে আমেরিকার বদান্যতা থাকলেও থাকতে পারে।
সুতরাং সবাই সবার মতো এখানে খেলে। আসল কথা ব্যবসা, যুদ্ধই যেখানে ব্যবসার হাতিয়ার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সন্ত্রাসবাদ শূন্য থেকে তৈরি হয়নি। সন্ত্রাসবাদকে বারবার ব্যবহার করেছে বিশ্বের একাধিক রাষ্ট্র। শত্রু রাষ্ট্রকে বাঁকা পথে অশান্ত করতে এ পুরনো ছক। বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সময় এ খেলা আরও জোরদার হয়, যে ট্র্যাডিশন আজও সমানে চলিতেছে। সন্ত্রাসবাদও যেন আজ একটা ইন্ডাস্ট্রি। প্রকাশ্যে সবাই নিন্দা করে, কিন্তু তলে তলে অন্য হিসেব। জলজান্ত প্রমাণ পাকিস্তান বা বাংলাদেশ। ছায়াযুদ্ধের মতো এই যুদ্ধ তাই অনন্তকালের। এর শেষ নেই হয়তো, কারণ প্রশ্রয় কোনো সংগঠন বা গোষ্ঠীর নয়, মদত থাকে রাষ্ট্রের, যাতে মিশে যায় আন্তর্জাতিক নানান চক্র। এ এক বিশাল নেটওয়ার্ক, সিনেমার মতো। আসুন আপনাদের সঙ্গে আলাপ করাই মোহাম্মদ আল জুলানির সঙ্গে। হায়াত তাহরির আল শাম নামে একটি জঙ্গি গোষ্ঠীর মাথা, যাদের হাত ধরে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। আর এখন এই জুলানি সিরিয়ার মাথা। আমেরিকায় জুলানিকে সন্ত্রাসবাদী বলে দাগিয়েছিল সেই 2018 সালে। জুলানির মাথার দাম ধার্য করেছিল কয়েক কোটি টাকা। সেই জুলানির সঙ্গে এখন ডোনাল্ড ট্রাম্প, এক সময়কার সন্ত্রাসবাদী, এখন সিরিয়ার রাষ্ট্রপ্রধান, যার মাথার দাম ধরে দিয়েছিল আমেরিকা, সেই মার্কিন প্রেসিডেন্ট এখন এই জুলানির সঙ্গে। এভাবেই কি ঘুরতে থাকে সন্ত্রাসবাদের চাকা? আমেরিকার ফেলে যাওয়া অস্ত্রে ফুলে ফেপে উঠেছে আফগান তালিবান। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অশান্তিতে পাকিস্তানে তালিবান সহ একাধিক জঙ্গি সংগঠন তৈরিতে আমেরিকার বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ ওঠে। আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীর জন্ম এই সময়। সিরিয়াতে গৃহযুদ্ধের সময় তৈরি হয় আইসিসের মতো একাধিক জঙ্গি গোষ্ঠী। এরা অস্ত্র পায় কোথা থেকে? পাকিস্তান যেমন ভারতের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠী পোষে, এরকমই ইতিহাসে একাধিক জঙ্গি গোষ্ঠী একাধিক দেশের পোষ্য হিসেবে কাজ করেছে। কখনো তারা পাল্টা ছোবলও বেড়েছে। কনস্পিরেসি থিওরি ঘোরাফেরা করে আন্তর্জাতিক মহলে, আর বিদ্রোহী জঙ্গিদের হাতে আসতে থাকে অস্ত্র, গোলা, বারুদ। দেশ স্বাধীন হলেও যা থেকে যায় সাধারণের কাছে। সরকারের বিরুদ্ধে তৈরি হয় নতুন কোনো গোষ্ঠী, আবার শুরু হয় অশান্তি। এ এক অনন্ত লড়াইয়ের খেলা যেন। হামাস থেকে হেজবুল্লাহ, লস্কর থেকে জৈশ, রাষ্ট্রের টাকায় চলা জঙ্গি সংগঠন দাপায় গোটা বিশ্ব জুড়ে। জৈশ-ই মোহাম্মদের মাসুদ আজহারকে যখন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞার আওতায় আনার চেষ্টা করা হয়, তখন তাতে ভেটো দেয় চীন। এভাবে পাকিস্তানের জৈশ, লস্কর, আল কায়দা, আফগানিস্তানের তেহরিকি তালিবান পাকিস্তান, প্যালেস্তাইনের হামাস, লেবাননের হেজবুল্লাহ, কুয়েতের আইসিস বা আল কায়দা, জঙ্গি গোষ্ঠীগুলি ফুলে ফেঁপে উঠতে থাকে। একাধিকবার আমেরিকার সিআইএ, রাশিয়ার কেজিবির মতো গোয়েন্দা সংস্থাগুলির বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। চেচেন জঙ্গিদের ইউক্রেন যুদ্ধের ময়দানে নামানোর অভিযোগ উঠেছে। এভাবেই ভারতের বিরুদ্ধে পাকিস্তান, চীন মদত দিয়ে চলেছে জঙ্গি গোষ্ঠীগুলিকে। মণিপুর ও উত্তর পূর্বে কুকি, মেইতেই অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশে চাষ হচ্ছে হিজবুত তাহরিরের মতো জঙ্গি গোষ্ঠীগুলির। রাষ্ট্রই যেখানে সন্ত্রাসের মদতদাতা, সেখানে এই খেলা তো অনন্তকালের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। পৃথিবীর ইতিহাস যুদ্ধের ইতিহাস, আর এই যুদ্ধের ইতিহাসেই বিশে সন্ত্রাসবাদের ইতিহাস। ফলে এক অনন্ত খেলা, বলছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। মানব সভ্যতার যে ইতিহাস, সেখানে একটা বিষয় একদমই পরিষ্কার যে শান্তির ইতিহাস সেটা মোটেও নয় আর কি। এবং মানুষ যতই সভ্য হোক না কেন, যে ইতিহাসের মধ্যে মূল অংশটা হচ্ছে যুদ্ধের। এবং আপনি যদি ইতিহাস বই পড়েন আর কি, কেউ শান্তির বার্তা দিচ্ছেন, এই নিয়ে ইতিহাস বইতে যে কটা পাতা থাকে তার থেকে অনেক বেশি পাতা থাকে মানুষের যুদ্ধ নিয়ে ইতিহাস। এবং এটা খুব স্বাভাবিক আর কি। এবং সেই কারণেই আমাদের যুগে যুগে যে ঘটনা ঘটে তাতে যুদ্ধ, এবং যুদ্ধ হলেই তার সঙ্গে সন্ত্রাসবাদ তো জড়িত থাকবেই। কারণ যুদ্ধের যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো যেমন একটা দেশ পায় যখন দেশ তৈরি হলো আর কি, তারপর থেকে তেমনই বিভিন্ন সংগঠনও পায়। সুতরাং এই যে অশান্তিটা, এই অশান্তিটা কিন্তু থেকে যাবে। এটা হচ্ছে এক। দুই, বিভিন্ন রাষ্ট্র এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদের স্বার্থে সন্ত্রাসবাদে মদত দেয়। অর্থাৎ এক দেশের মানুষ হয়তো সেই দেশের যাকে নির্বাচিত একটা সরকার হিসেবে তৈরি করলেন, সেই দেশের একটি অস্ত্র কারখানায় যদি অস্ত্র তৈরি হয়, সেই অস্ত্র যেমন একটা দেশের কাছে অনেক সময় পৌঁছে দেওয়া হয়, যে দেশ আবার বিভিন্ন সময় সন্ত্রাসবাদীদের সহায়তা করে।
আসলে শুধু প্রচ্ছন্ন মদত এখন কিন্তু আর নেই, জঙ্গিদের প্রত্যক্ষ মদতে চলে গিয়েছে একাধিক রাষ্ট্র। প্যালেস্তাইনের হামাস হোক, লেবাননের হেজবুল্লাহ, লিবিয়ার হুথি বা হাউথি, আরে ওসব ছাড়ুন, পড়শি দুই দেশের কথাই আজ শোনাই আপনাদের। মদত দিতে দিতে যে দেশের জঙ্গিরা মিশে যাচ্ছে রাজনীতির মূল স্রোতে, তারাই দেশের সিদ্ধান্ত নিয়ন্ত্রণের পথে। জঙ্গিরাই ঠিক করছে দেশের ভবিষ্যৎ। জলজ্যান্ত উদাহরণ পাকিস্তান, বাংলাদেশ। পাকিস্তানি সেনার প্রক্সি বলা যেতে পারে লস্কর ই তৈবাকে। অনেক পাক সেনার সরাসরি যোগাযোগ হাফিজ সঈদ আর তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে। অথচ ২০০২ সাল থেকে এই লস্করের ওপর সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা। পরে জামাতুত দাওয়া নাম দিয়ে গোষ্ঠীর রং বদলের চেষ্টা করে হাফিজ সঈদ। ২০১৭ সালে রাজনৈতিক দল গঠন করে লস্কর। লস্করের দলের নাম মিল্লি মুসলিম লীগ। জামাতুত দাওয়াকেও রাজনীতির মাঠে নামানোর চেষ্টা করা হয়, যদিও আমেরিকার চাপে তা সরাসরি সম্ভব হয়নি। তবে পাকিস্তানের রাজনীতির ময়দানে ভালোই দাপায় লস্কর আর তার ছায়ায় থাকা এই MML। বাংলাদেশের জামাতে ইসলামের বিরুদ্ধে একাধিকবার একাধিক জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। তারপরেও তারা বহাল তবিয়তে ইউনূস সরকারের ওপর ছুরি ঘোরাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে খোলাখুলি মিটিং মিছিল করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। ২০০০ সালে ঢাকার ধানমন্ডিতে অফিস খোলে হিজবুত তাহরির। বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টায় আছে হিজবুত। ২০০৯ সালে বাংলাদেশে নিষিদ্ধ হয় হিজবুত তাহরির। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে খোলাখুলি ময়দানে নেমেছিল এই জঙ্গি গোষ্ঠী। এখন তারা মাঠ কাঁপাচ্ছে। খবর, সম্প্রতি লস্কর নেতা হারুন ইজহার দেখা করে এসেছে বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে। শখানেক জঙ্গি মুক্তি পেয়েছে ইউনূসের রাজত্বে। বাংলাদেশে ফের মাথা চাড়া দিচ্ছে আনসারুল্লাহ বাংলা বা জামাতুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীগুলি। ফলে চক্র স্পষ্ট, ভারতকে রক্তাক্ত করার খেলা চলছে দুপারে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অপারেশন সিঁদুরের পর আমরা জেনে গিয়েছে ভারতের শত্রুর কোনো অভাব নেই। রাশিয়া আর ইসরায়েলকে বাদ দিয়ে ভারতকে একাই লড়তে হবে। চীন ওত পেতেছিল। ভারতকে অশান্ত করতে আমেরিকাও যে রেয়াত করবে না তার হাবভাবও আমরা জেনে ফেলেছি। এই অবস্থায় অশান্ত ভারতের দুই পাশ। পাকিস্তান মাথা ব্যথা ছিলই, চিন্তা অনেকটাই বাড়াচ্ছে বাংলাদেশ। ভারতকে জঙ্গিবাদের অশান্তিস্থল বানানোর ষড়যন্ত্র আজকের নয়। ঠান্ডা যুদ্ধের আবহে পাকিস্তানে তৈরি জঙ্গি গোষ্ঠীগুলো আজ বহাল তবিয়তে সে দেশে। তাদের দাঁত নখে খোদ পাকিস্তানের সাধারণ মানুষই আক্রান্ত হন। আক্রান্ত হচ্ছে ভারতও। এবার ভারতের তরফে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই আর রেয়াত নয়, যা আবারও স্পষ্ট করে দিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী। दोनों देशों में जो अंडरस्टैंडिंग बनी है फिलहाल वह इसी बात को लेकर है कि सरहद पार से कोई बेजा हरकत अब नहीं की जाएगी। अगर की गई तो बात निकलेगी तो बहुत दूर तक जाएगी। साथ ही हमारे प्रधानमंत्री ने यह भी साफ कर दिया है, आतंक और बातचीत कदापि एक साथ नहीं चलेंगे और अगर बात होगी तो आतंकवाद पर होगी और पाक ऑक्युपाइड कश्मीर पर ही होगी। এবং তার সঙ্গে আবার যোগ করলাম, এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে।
এই দেখুন না, বাংলাদেশের এক মৌলবাদী নেতা তিনি হুমকি দিচ্ছেন কলকাতায় আত্মঘাতী জঙ্গি হামলা করা উচিত। ফলে সমস্যা বাড়ছে। আর এখানেই প্রশ্ন উঠছে, সত্যিই কি মুক্তির কোনো উপায় নেই? আছে, বলছেন নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। যতদিন না মৌলবাদের বিরুদ্ধে হিন্দু মুসলিম এক কাট্টা হয়ে লড়তে পারবেন, ততদিন এই জিনিস চলতেই থাকবে। চীন পেরেছে, আমাদেরও পারতে হবে। চীনকে দেখুন আপনারা, চীনে কি কোনো সন্ত্রাসবাদ আছে? তারা তো কমিউনিস্ট কান্ট্রি, তো সেরকমটাই দাবি করে। তো কমিউনিস্ট কান্ট্রিতে তারা যে পরিমাণ অত্যাচার করে উইঘুর মুসলিমদের ওপর, এবং কোনোভাবে সেখানে তো সন্ত্রাস মাথাচাড়া দিতে পারে না। উল্টে তারা বাইরের সন্ত্রাসবাদকে ইসলামিস্ট সন্ত্রাসবাদ, ইসলামের সঙ্গে কিন্তু জড়াবেন না। ইসলামিস্ট মানে হচ্ছে যারা মৌলবাদী, তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, টাকা জুগিয়ে যাচ্ছে। এমনকি নিরাপত্তা পরিষদেও মাসুদ আজহারের মতন সন্ত্রাসবাদীকে তারা গার্ড করছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য। তো সেটা ভৌগোলিক রাজনীতি আবার। তো এই জন্য ভারতকেও এইরকম পজিশন নিতে হবে। ভারতের রাজনীতিবিদদের এককাট্টা হতে হবে। আমাদের ওই ডিফারেন্স থাকলে চলবে না, এইটা ভারতকে করতে হবে। সেই রেজলিউশন নিতে হবে। সেই সংকল্প যতদিন না আমরা আসতে পারছি, একত্রিত হতে পারছি, পাকিস্তানের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিতে পারছি, যেখানেই হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যারাই আমাদের বিরুদ্ধে চোখ তুলে তাকাবে সন্ত্রাসবাদের সাহায্য নিয়ে, তাদেরকে শেষ করে দিতে পারছি, ততদিন ভারতের ভবিতব্য এটাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।